তিনি যুক্ত হয়েছেন নর্থ ক্যারোলাইনা থেকে। আর এখন মনে হয় ওয়াশিংটনে, রাইট? জি, আমি একটু ওয়াশিংটন ডিসিতে আছি। ওয়াশিংটনে ডিসিতে আছেন। দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতায় এবং ভালোবাসায় ঈদের অনুষ্ঠান। তারপরেও আমরা একটু রাজনৈতিক বিশ্লেষণ করব। শুরুতে আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে যেতে চাই, ঈদ কেমন করলেন? ঈদ ভালোই। এখানে তো নিউ ইয়র্ক তো একটা মিনি বাংলাদেশ হয়ে গেছে। হাজার হাজার বাংলাদেশি, অনেকগুলো মসজিদে ঈদের জামাত হচ্ছে। বড় জামাইকাতে তো বিশাল মাঠ, একেবারে ঈদগাহ, সেখানে অনেক হয় বলে এখানে ঈদের আয়োজন হয়। অনেক লোক মানে যে একে অপর বাড়িতে ঘরে যাতায়াত করেন। আমার এখানে আমার দরিদ্রের ঘরেও কেউ কেউ এসেছিলেন, তো খুব ভালো কেটেছে। সৈয়দ মাহমুদুল্লাহর কাছে আরেকটি বিষয় জানবো, তবে আমি একটু ডক্টর নাকিবুর রহমানের কাছে যেতে চাই। আপনার ঈদটি কেমন গেল? ধন্যবাদ নুপুর আপা, আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবং আমি সৈয়দ মাহমুদুল্লাহ ভাইকে অনেক সম্মান করি এবং ওনার সাথে অনেক দিন ধরে, আপনি যখন টিভিএনে ছিলেন তখন থেকেও বহুদিন ধরে একসাথে প্রোগ্রাম করেছি। তো এই রোজায় আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার ইন পার্সন একটা দেখার সুযোগ হয়েছে। এটাও আমি মনে করি আমার একটা বড় মাইল ফলক। এবং এর বাইরে রোজাও ভালো কেটেছে, এবার ঈদও ভালো কেটেছে। আমরা তো ছোট শহরে থাকি, নিউ ইয়র্কের মতো এত বড় পরিসরে আমরা সেলিব্রেশনের সুযোগ পাই না। তারপরেও আমরা আমাদের ছাত্র সংখ্যা, বাংলাদেশি ছাত্র সংখ্যা আমার ইউনিভার্সিটিতে একটু বাড়ছে, তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পেরেছি এবার নতুন ভাবে। ভালোই কেটেছে ঈদ। এবং আজকে অনুষ্ঠানটি সাজিয়েছি মূলত আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানানোর জন্যই, কারণ আজকে এই কারণে অনেককে আমি জোর করে নিয়ে এসেছি যে না, একটু আসেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সবাই ব্যস্ত আমি জানি। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আবারও ঈদের প্রসঙ্গে গিয়ে তারপর আমি একটু রাজনৈতিক আলোচনা করব। সেটি হচ্ছে, আপনি বহু বছর ধরে আমেরিকাতে আছেন, নিশ্চয়ই পরিবর্তন, রং পাল্টেছে ঈদের। আমি রং এমন ভাবে বলছি যে আপনি যখন শুরুতে ঈদ করেছেন সেই 70-এর দশকে, সেটির যে রং কিংবা সেটির যে আবহ, এখন তো অনেক অনেক পরিবর্তন হয়েছে, কেমন সেটি? হ্যাঁ, অনেক পরিবর্তন। আমি যেটা ভুলে গেছি, আপনাকে, নাকিবুর রহমান সাহেবকে এবং আপনার সমস্ত দর্শক শ্রোতাকে ঈদের অভিনন্দন, ঈদ মুবারক। যাই হোক, হ্যাঁ, নাকিবুর রহমান সাহেব যেটা বলেছেন, প্রফেসর সাহেব এখানে টিভিএন এর একটা অনুষ্ঠান, তার সাথে আমার দেখা হয়েছিল, বেশ ভালো লাগলো। উনি স্টেজে ছিলেন, বক্তব্য রেখেছেন, দেখলাম, খুব ভালো লাগলো। যাই হোক, এইটা পরিবর্তন হয়েছে। যেরকম 20 বছর বা তার আগে পর্যন্ত ডাউন টাউনে 11th স্ট্রিটে মদিনা মসজিদে জামাত হতো। বাঙালিদের তো ওই একটাই মসজিদ ছিল। পরবর্তী 25 বছর আগেই বোধহয় আরো কয়েকটা হয়েছে। যাই হোক, তো সেইটা একটা হতো। তারপর 72nd স্ট্রিট ওয়েস্ট সাইড, সেখানে আরবদের, মিশরীয়দের নেতৃত্বে একটা জায়গা ছিল, সেখানে ঈদের নামাজ হতো। আর এমনিতে রুজবেল্ট হোটেল সহ বড় বড় হোটেলের বল রুম গুলো ভাড়া নেওয়া হতো, সেখানে ঈদের জামাত হতো। বিভিন্ন দেশের লোকজন থাকতেন, এটা একটা। আর দু একবার চার্চে আমরা নামাজ পড়েছি। চার্চের থেকে সুযোগ দিত যে ওদের নামাজের জন্য ভাড়া করা হতো। তাদের ওই যে যীশু খ্রিস্টের ছবি টবি এগুলোর উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হতো, আমরা করতাম। তবে ওই সমস্ত জামাত আর এখনকার জামাতের একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে কি, মসজিদ অনেক হয়েছে এবং প্রত্যেক কমিউনিটি প্রায় নিজস্ব কমিউনিটির লোকজনের জন্য মসজিদ করেছেন। নিজস্ব লোকজন যে সেখানে থাকেন, অন্যান্য কমিউনিটির খ্রিস্টান, যেমন বাংলাদেশি মসজিদে কিছু পাকিস্তানি, আরব, অন্যান্য দেশিরাও আছেন, আফ্রিকান আমেরিকান মুসলিমরাও আসেন, কিন্তু ওই বাংলাদেশির সংখ্যা বেশি এবং ইমাম বাংলাদেশি। তো এইরকম আর কি, সবগুলো এইভাবে ভাগ হয়ে গেছে। যেমন জামাইকাতে যে বড় মসজিদ, সেখানে অন্যান্য কমিউনিটির লোক আসে এবং সেখানে যে ঈদের বিশাল জামাত হয়, হাজার হাজার লোক থাকেন, সেখানেও বাংলাদেশেই প্রধান। তো এই হচ্ছে একটা চিত্রটা। এভাবে আগে হতো কি, বিভিন্ন দেশের লোকজন একটা যে মানে ইসলামের যে একটা মিলন মেলা, মানবতার মিলন মেলা, যেমন হজে গেলে সারা পৃথিবীর সমস্ত জাতপাতের লোকজন সেখানে যে সমবেত হন, সেখানে তার ধর্ম, তার বিশ্বাস সেখানে প্রধান। এইটা এখনো সেটা চাইতে বেশি হয়ে গেছে দেশভিত্তিক, জাতিভিত্তিক। তো সমাজের, দেশের, পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে বিবর্তন হয়েছে। যেমন প্রফেসর নাকিবুর রহমান সাহেব সহ আমরা সবাই জানি, এই যে কোভিড এর টাইমে
জুমে অনেক প্রোগ্রাম হয়ে গেছে। এই যে এখন আপনি শো করছেন, এই ধরনের আগে যন্ত্রপাতি বিশাল ইনভেস্টমেন্ট দিয়ে টিভি স্টেশন চালু করতে হতো। এখন আমার এই যে টেলিফোনটা আছে, এইটা একটি ব্রডকাস্টিং স্টেশন, আমার সেলফোনটা এবং রিসিভিং স্টেশন হতে পারে। এইটা একটা ঘটনা ঘটেছে। তেমন ভাবে আরেকটা হয়েছে যে আপনার এই পজিটিভ নেগেটিভ সাইডের কথা বলছি, আপনি বলার কারণে দ্রুত শেষ করছি। আমরা এই যে যারা দেশি টেলিভিশন, এখন ডজনে ডজনে টিভি দেখতে পাই আমাদের এখানে বিভিন্ন প্রোগ্রামে, এখন হয়েছেটা কি, আমরা আমাদের দেশি দোকানে যে দেশি মাছ কিনি, দেশি শুটকি কিনি, দেশি শাক সবজি কিনি, দেশি গান শুনি, দেশি নিউজ শুনি, দেশি সব করি, এবং দেশি রাজনৈতিক দলের আপনার শাখা খুলি। এইটা ভালোর দিক আছে ডেফিনেটলি, কিন্তু ভোটে যে আন্তর্জাতিক বাঙালি হওয়ার যে ব্যাপার, আন্তর্জাতিক সিটিজেনশিপ, ওই জিনিসটা কেন যেন সংকীর্ণ হয়ে গেছে। আমরা এই বারবার আপনি আমি আমরা আপনার আপনার প্রোগ্রামে বারবার বিভিন্ন মানে পার্টিসিপেন্ট মেইন স্ট্রিম করেন। মেইন স্ট্রিম আমরা এখন এই মূলধারার নিউজগুলো কয়জনে শোনেন? ঠিক মতো শোনেন না। এই নিজেদের দেশের নিউজ শোনেন বা দেশের টিভিতে আমেরিকান নিউজ শোনেন। আমেরিকার মূলধারার যে মেইন চ্যানেলগুলা, সিএনএন, বিবিসি, সিবিএস, এনবিসি, এবিসি, এগুলা মানে নিয়মিতভাবে আমরা যে শুনতাম, ফক্স নিউজ ইত্যাদি, এখন সেটা কমে গেছে। ফলে ওই যেটা বললাম, পজিটিভ নেগেটিভ অনেক আছে, কিন্তু তারপরেও কমিউনিটি বড় হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাদের সেকেন্ড জেনারেশন, আমার নিজের ক্ষেত্রে থার্ড জেনারেশন, আমার নাতনি একটা আছে, দুটো নাতি আছে, এরকম অনেকেরই হচ্ছে। ফলে থার্ড ফোর্থ জেনারেশন হচ্ছে। সো ইটস এ বিবর্তনশীল পৃথিবী। আমাদের বাঙালিদের, উত্তর আমেরিকার বাঙালিদেরও একটা বিবর্তনশীল সমাজ আমরা দেখছি। এটা ভালো মন্দ মিশিয়ে আমরা এনজয় করছি। ডক্টর নাকিবুর রহমান, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? নর্থ ক্যারোলিনাতে তো একটু প্রবাসী বাংলাদেশি একটু কম, রাইট? আপনি যেখানটাতে থাকেন। জি, মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন, আমি মোটা দাগে সেই কথার সাথে একমত যে আসলে পরিবর্তন তো হচ্ছে। আমি মাহমুদুল্লাহ ভাইয়ের মতো অত অত লম্বা সময় থাকিনি, তো আমার যেটা সুযোগ হয়েছে যে আমেরিকার বিভিন্ন শহরে, এবং যে শহরগুলোতে আমি থেকেছি সেখানে একেবারে কম মানুষও ছিল, একটু বেশি মানুষ, এবং আমি বিভিন্ন জায়গাতেও কাজের কারণে এবং অন্যান্য সামাজিক কাজের কারণে ভ্রমণ করেছি। নিউ ইয়র্কেও আমি কখনো থাকিনি, কিন্তু নিউ ইয়র্কে অনেকবার গিয়েছি। লস অ্যাঞ্জেলেসে গিয়েছি, হিউস্টন, আটলান্টা, তারপরে মায়ামি, যে জায়গাগুলোতে প্রচুর বাংলাদেশি অধ্যুষিত মানুষ আছে, ডেট্রয়েট আছে। সো আমি যদি বলি, আমি আমেরিকাতে এসেছিলাম 9/11-এর ঠিক 2 সপ্তাহ আগে, 2001 সালে। সো আমি 9/11-এর আগের আমেরিকা সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারবো না, কারণ এটা তখন কিরকম আমেরিকা ছিল। কারণ 9/11-এর পরে অবশ্যই আমেরিকা পরিবর্তিত হয়েছে। সুতরাং মানে 2 সপ্তাহ আগে আমি এসেছিলাম, নিউ ইয়র্কে ল্যান্ড করেছি। ওখান থেকে আমি আমার ইউনিভার্সিটিতে পড়তে চলে গিয়েছি মেইনে। এবং মেইনে তখন মাত্র 2জন বাংলাদেশি আমরা থাকতাম, আমি এবং আমার আরেকজন বন্ধু। এই দুজনই ছিল আমরা পুরো স্টেটের মধ্যে আমরা বাংলাদেশি। তারপরে কিছুদিন পরে আরো একজন বড় ভাইকে পেলাম, আসিফ ভাই, যিনি মেইনে থাকতেন, কিন্তু উনি সিয়াটেলে চলে গিয়েছিলেন। আবার তিনি চাকরি নিয়ে আমাদের শহরে ফিরলেন, এবং তারপরে আর একটা ছেলেকে দেখেছিলাম। তো ওইখানে আমাদের মানে ঈদ বলেন কিংবা বাংলাদেশি কমিউনিটি বলেন, যেহেতু আমরা 2-3জন মানুষ, আমাদের ওই মেইন স্ট্রিমের মানুষের সাথে, আরব এবং অন্যান্য দেশি মানুষের সাথে মিশা ছাড়া, আমাদের প্রচুর সৌদি বন্ধু ছিল মেইনে। আমরা জুমার নামাজ পড়তাম তাদের সাথে, তারা এখানে একটা মসজিদ করলো সর্বপ্রথম, এবং স্টেট অফ মেইনে প্রথম মসজিদ। তো তাদের সাথে সম্পর্কটা খুব গভীর হয়ে গিয়েছিল। তারপরে আমি দেশে চলে গিয়েছিলাম 2006 সাল থেকে, আমি লুইজিয়ানাতে ছিলাম। ওখানের কমিউনিটিটা আরেকটু বড়, একেবারে মানে নিউ ইয়র্কের মতো না, কিন্তু ওখানে খুব সুন্দর একটা আমরা পরিবেশ পেয়েছি। প্রচুর ছাত্র থাকতো ওখানে। আমি পিএইচডি করতাম যখন, তখন আমাদের একটা রাস্তা ছিল কলেজ অ্যাভিনিউ, সেখানেই সবাই ছাত্ররা থাকতো। এবং মানে ছাত্ররা সবাই স্ট্রাগলিং, যে মানে দেশে সবাই হয়তো অবস্থা সম্পন্ন ছিল কিংবা হয়তো ছিল, কিন্তু ছাত্র অবস্থায় কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে সবাইকে যেতে হয়। এবং সবার মধ্যে একটা অন্যরকম মানে কি বলা যায়, যে গভীর সম্পর্ক ছিল পরিবারের মধ্যে। সবাই খুব কাছাকাছি বাসায় থাকতাম।
তারপরে আমাদের যারা ওখানে নিউ অরলিন্সে প্রফেশনাল ছিল, চাকরি করতেন, তারা আমাদের এই ছাত্রদেরকে একটু মানে দয়া করেই মাঝে মাঝে দাওয়াত দিতেন। তো মানে আমরা সবাইকে নিয়ে যেতাম। সো ঈদে ঈদে এই দাওয়াতটা আরো অনেক বড় পরিসরে হতো। সো এই এই জিনিসগুলো আমরা এনজয় করেছি। সো নিউ অরলিন্স থেকে যখন নর্থ ক্যারোলাইনাতে আসলাম, নর্থ ক্যারোলাইনাতে আমি যে শহরটাতে থাকি, এই শহরটা একটু ছোট শহর। এখানে বাংলাদেশি পরিবার আছে হয়তো 20টার মতো, এবং সবার মধ্যেই খুব ভালো সম্পর্ক আছে। কিন্তু নর্থ ক্যারোলাইনার আমার কাছাকাছি যে দুইটা বড় শহর রালে এবং শার্লেট, সেখানে কিন্তু বাংলাদেশির সংখ্যা খুবই বাড়ছে। এবং রালে এবং শার্লেট কিন্তু আমেরিকারও মানে ফাস্টেস্ট গ্রোয়িং টপ 10 দুইটা শহরের মধ্যে একটা। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি ওয়েস্ট কোস্ট থেকে, ক্যালিফোর্নিয়া থেকে প্রচুর মানুষ সেখানে জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার কারণে তারা মুভ করছে। এবং একটা ইউনিক ডিফারেন্স আমরা যেটা এই রালে এবং শার্লেট শহরে দেখছি, যে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হওয়ার পরও নিউ ইয়র্কে যে এই সেগ্রিগেশন গুলা, আমাদের ভাই যেটা বললেন যে বাংলাদেশি মসজিদ, পাকিস্তানি মসজিদ, আরব মসজিদ, এরকম কোনো ক্লাসিফিকেশন কিন্তু আমাদের রালেতে নাই। মানে মসজিদ মানে সবার জন্য উন্মুক্ত, মানে এখানে সবাই যাচ্ছে সবাই। এবং মানে এখানকার আমেরিকার মসজিদগুলা বাংলাদেশে যেরকম মসজিদে নামাজ পড়ার বাইরে খুব একটা অ্যাক্টিভিটিস করার সুযোগ হয় না, কিংবা মানে এটাকে মানে এনকারেজও করা হয় না, কিন্তু আমেরিকার মসজিদগুলাতে মানে এটা একটা কিন্তু কমিউনিটি প্লেসও হয়। সেখানে বিভিন্ন রকম বাচ্চাদের প্রোগ্রাম হয়, উইকেন্ড স্কুল হয়, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। সো যার কারণে সেই মসজিদগুলাতেও রালে আমার বাসা থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দূরে। সো এই কারণে আমার যাওয়া আসা খুব বেশি অসুবিধা হয় না। মানে নিউ ইয়র্কেও কিন্তু খুব অল্প জায়গা যেতেও কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। সুতরাং মানে আমি এই দূরত্বটাকে খুব বেশি মনে করি না। এবং আমার সাথে বিভিন্ন মসজিদের সম্পর্ক থাকার কারণে ছোট ছোট কয়েকটা মসজিদ হচ্ছে, বড় মসজিদ হচ্ছে, ওখানেও মাঝে মাঝে আমাকে খুতবা দিতে হয়। আমি অ্যাটলিস্ট সপ্তাহে মানে 2টা সপ্তাহে, ফার্স্ট উইকে এবং ফোর্থ উইকে 2টা মসজিদে খুতবা দেই। এবং এটার কারণ হলো, মানে এমন না যে আমি খুব জ্ঞানী ব্যক্তি কিংবা ইসলামী জ্ঞান আমার অনেক বেশি। বিষয়টা হচ্ছে যে জনসংখ্যা এত বেশি বাড়ছে যে প্রত্যেকটা মসজিদেই 2টা 3টা করে খুতবা দিতে হয়। এজন্য এটা মানে এজন্য তারা চায় যে আমরা খুতবা দেই। কারণ তা না হলে পরে আপনি যদি দেখেন যে 6-7টা মসজিদের মধ্যে প্রত্যেকটা শিফটে 3জন করে খুতবা দেওয়ার মতো মানুষ পাওয়া কিন্তু একটু কঠিন। সো এটা একটা আমাদের স্ট্রাগল, যে আমি আমি মনে করি যে আমাদের এখানে আরো বেশি স্কলারলি লোকজন আসবেন। সুতরাং আমাদের মতো যারা অল্প অল্প জ্ঞানী তাদেরকে খুতবা দিতে হবে না। সো এটা একটা নতুন গ্রোয়িং এক্সপিরিয়েন্স এবং ভিন্ন রকম এক্সপিরিয়েন্স। সাথে সাথে আমরা ডেফিনেটলি মানে নিউ ইয়র্কে কিংবা অন্য বাংলাদেশি অধ্যুষিত জায়গাতে যেরকম বাংলাদেশি জিনিসপত্র রেডিলি অ্যাভেলেবল হয়, বাংলাদেশি রেস্টুরেন্ট যেরকম রেডিলি অ্যাভেলেবল, ওটা আমরা একটু মিস করি এখানে। সো সবকিছু মিলেই মানে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। অবশ্যই। এবং নিউ ইয়র্কে ঈদের আমেজ এখন অন্যরকম হয়ে গেছে। খাবার, পোশাক, কাপড় চোপড়ের দোকান থেকে শুরু করে চাঁদ রাত সবকিছু মিলে মনেই হয় না যে আমরা প্রবাসে আছি, আমেরিকাতে আছি। মনে হয় চাঁদ রাতের কথায় জ্যাকসন হাইটসে প্রতি বছর ঈদের আগের রাতে মানে ওখানে 5-7 ব্লক এলাকা, ওখানে আমার স্ত্রী এবার আর যেতে চাননি, গতবার গিয়ে আমার নাতনি সহ পুত্রবধূ সহ বলছে যে হাঁটতে হয়নি, মানে মানে জনতার চাপে একদিক থেকে ব্লকের এন্ড থেকে বিগিনিং থেকে এন্ডে চলে গেছে একটা। আর মসজিদ ঘিরে যে ইনস্টিটিউশন মতো ডেভেলপ হয় অনেক প্রোগ্রাম, সেটা অন্যান্য স্টেটে আমি মানে ইয়েতে বাল্টিমোরের শহরের বাইরে একটা এলাকায় এরকম একটা মসজিদ, ওবামা প্রেসিডেন্ট থাকার সময় সেখানে এসেছিলেন, বিশাল ইনস্টিটিউশন, অনেক ধরনের তাদের প্রোগ্রাম অনেক। কিন্তু নিউ ইয়র্কেও মদিনা মসজিদে কিছু প্রোগ্রাম আছে, সবচেয়ে বাংলাদেশিদের মসজিদ যেগুলো তার ভিতরে জামাইকা মসজিদে মানে বয়স্ক সিনিয়রদের জন্য, বাচ্চাদের জন্য এই ধরনের অনেক প্রোগ্রাম আছে। ফলে সেটা একটা দিক হয়েছে। যাই হোক, মানে আর কাপড় চোপড় যেটা বললেন, একবারে বাংলাদেশি যে কোনো অকেশনে দেশি পোশাক পরে, ঈদের অকেশনে ঈদের পোশাক পরে দেখার মতো ব্যাপার, বিশেষ করে নারীদের এবং শিশুদের। আমরা পুরুষরা তো ঠিক আছে শার্ট একটা পরলাম বা পাঞ্জাবি, আমি পাঞ্জাবি পরি, যাই হোক আমার পাঞ্জাবি এত বেশি হয়ে গেছে, যাক তো পাঞ্জাবি পরি, কিন্তু শাড়ি পরা এবং সালোয়ার কামিজ পরা ইত্যাদি বেশ অনেক
তরুণীদের ভিতরে অন্যরকম আবেদন করে। একটা আমরা অন্য। ঈদের অনুষ্ঠান যদিও তারপরও যেহেতু দানুপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, আমরা একটু ছোট ছোট আপনাদের কাছ থেকে একটু রাজনৈতিক বিশ্লেষণ নিব। প্রথমত আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ, মূলত আজকে দুটো বিষয় আমি নির্ধারণ করেছি। একটি যদিও আবার বাংলাদেশের প্রসঙ্গেই চলে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎটি সেটি নিয়ে বিশ্লেষণ আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছ থেকে নিয়ে, তারপর আমি একটু ডক্টর নাকিবুর রহমানের কাছ থেকে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে, যেহেতু উনি ফাইন্যান্সের বিষয়ে অভিজ্ঞ একজন মানুষ, অর্থনীতি নিয়ে আমি একটু আলোচনা করব। আজকে মূলত ছোটই আলোচনা করব, ঈদের অনুষ্ঠান, তারপরও একটু তথ্য দিতে চাই। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি কিভাবে দেখছেন ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎকারটি, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এটাকে পজিটিভ মনে করি। বাংলাদেশে চেঞ্জ হয়েছে, ভারত লাইক নাও করতে পারে, সেটা এক জিনিস। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যে আশ্রয় নিয়েছেন সেটা আর একটা জিনিস। কিন্তু কথা হচ্ছে দুদেশ প্রতিবেশী, আমরা চাইলে প্রতিবেশী চেঞ্জ করতে পারি না, এটা একটা রিয়ালিটি। তারপরে আপনি দেখেছেন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সাইজের দিক থেকে কানাডা যুক্তরাষ্ট্রের চাইতে বড়, খনিজ এবং অন্যান্য সম্পদ বিপুল কানাডাতে, ডেভেলপড কম হয়েছে কিন্তু বিপুল, এবং মানে বেশ একটা শান্ত ভদ্র সিভিলাইজ সোসাইটি কানাডার। সেই দেশকে ইনি বলছেন আমার দেশে এসে জয়েন কর, তার উপরে প্রচন্ড চাপ দিয়েছেন। রিয়েলিটি হচ্ছে তার মাইট, যুক্তরাষ্ট্রের যে সামরিক মাইট, সুপার পাওয়ার। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, সুপার পাওয়ার। সুপার পাওয়ার আমাদের জন্য রিজিওনাল সুপার পাওয়ার, এটা একটা রিয়েলিটি। এবং বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ে ভারতের বিপুল ভূমিকা ছিল, এটা আরেকটা রিয়েলিটি। কিন্তু কথা হচ্ছে ভারত অনেক সময় মানে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে থাকে। কোন কোন সরকার সেই প্রভাবের বিস্তারে মানে তাদেরকে সেই সুযোগ দিয়ে থাকে নিজের স্বার্থ যে কোনো কারণে, এটা একটা দিক আছে। ফলে এই নিয়ে জনমনে ক্ষোভ থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। আমাদের ন্যায্য পানি বন্টনের অধিকার, যেটা জল বন্টন, নদীর পানি বন্টন, এটা নিয়ে সমস্যা থাকতে পারে। সীমান্ত বিরোধগুলা মোটামুটি মিটে গেছে নাই, এই ইস্যুগুলো আমাদের আছে। ফলে আমরা ভারতকে থ্রেট দেওয়া, আমরা এটা করব সেটা করব, এই সমস্ত অর্বাচীন কথাবার্তা ঠিক না। তেমনি ভাবে ভারত আমাদেরকে মানে ডমিনেট করে থাকবে, এই তাদের এই অ্যাটিচিউড ঠিক না। ফলে মোটামুটি ভাবে একটা সহনশীল, সভ্য, ভদ্র এবং সমঝোতামূলক সম্পর্ক দুই দেশের দরকার। দুই দেশের অর্থনৈতিক এবং মানে পারস্পরিক কল্যাণ। ভারত বাংলাদেশ যদি একটা অস্থিতিশীল রাষ্ট্র হয়, দরিদ্র রাষ্ট্র হয়, সেটা ভারতের জন্য ক্ষতিকর, ভারতের জন্য ক্ষতিকর ডেফিনেটলি। আবার বাংলাদেশ যদি একটা স্থিতিশীল ডেভেলপড কান্ট্রি হয়, ডেভেলপমেন্টের দিকে যা অগ্রসর হতে পারে, সেটা ভারতের জন্য উপযোগী হবে, ভালো হবে। নতুবা যতই আপনি নদীর বাঁধ দিয়ে রাখলো, বাংলাদেশের যদি লক্ষ লক্ষ লোক অভুক্ত থাকবে, একদিন না একদিন তারা ভারতের দিকে মানে যাওয়ার চেষ্টা করবে, অন্যান্য ধরনের সমস্যা তৈরি করবে, এই একটা। দুই নম্বর হচ্ছে আমাদের কখনো তাদের ওই যে সেভেন সিস্টার, ওরা চিকেন নেক, তাদেরকে আমরা বন্ধ করে দেবো, এই ধরনের উল্টো পাল্টা কথা না বলাই ভালো। আননেসারি সম্পর্ক খারাপ করা। বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে ভারত বললে ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশের লোক বলবে। সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে এবং ভারতের এটা একই দেশ ছিল তো একসময়, ভারতবর্ষ একই দেশ থেকে আলাদা হয়েছে। আমাদের কালচারাল অনেক মিল আছে, কিন্তু এট দি সেম টাইম এই যে ধর্মীয় ব্যাপারটা নিয়ে দুই দেশেই বেশ মানে উত্তেজনা আছে। ভারতে মুসলিমদের অধিকার সাপ্রেস করা হচ্ছে বিপুল ভাবে, বাংলাদেশে হিন্দুদের ব্যাপারে এই আমল না, সমস্ত আমলেই অনেক ধরনের অন্যায় হয়েছে, এটা ঠিক। আবার এই আমলে কিছু কিছু প্রথম দিকে বেশ ঘটনা ঘটেছিল, প্রথম সরকার অস্বীকার করেছে, পরবর্তীতে সরকার স্বীকার করেছে, কেবল তাই না মানে সেটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। এবং প্রথম দিকে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দল হিন্দুদের মন্দির ইত্যাদি পাহারা দেওয়ার এটা উদ্যোগ নিয়েছে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। যাই হোক, তাহলে বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বাংলাদেশ, সকলের জন্য মানে সকল অধিবাসীর জন্য যুক্তরাষ্ট্র এবং ভারত, তারা পরস্পরের অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার নীতি থেকে সরে থাকা উচিত, এবং নিজ নিজ দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু সকলের অধিকার নিশ্চিত করা উচিত। দুঃখজনক ভাবে হচ্ছে বাংলাদেশে এবং আমাদের সাউথ এশিয়ায় যে কোনো এক দেশে যদি সংখ্যালঘুরা অত্যাচারিত বা নির্যাতিত হয়, সেটার প্রভাব অন্য দেশের উপরে পড়ে।
এটা আমাদের খেয়াল রাখা উচিত। এবং আমি যতই সরকার চেষ্টা করুন না কেন এটার প্রভাব পড়ে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য, উদ্বৃত্ত বাণিজ্য। তো বাংলাদেশে এত পরিমাণ রপ্তানি নাই যে আমরা ইচ্ছা করলেই সেটাকে, যেমন চীনের সাথে আমাদের, চীনের 1 to 10 সম্ভবত, এক্সাক্ট ফিগারটা আমার সামনে নাই, কিন্তু আমি জানি মানে আমরা যদি $1 মিলিয়ন সেই দেশে $1 বিলিয়ন এক্সপোর্ট করি, তারা $10 বিলিয়ন বা $40 বিলিয়ন, $30 বিলিয়ন এক্সপোর্ট করে। ভারতের ক্ষেত্রে এইরকমই, বৈষম্যটা এরকম। সাউথ কোরিয়ার ক্ষেত্রে, জাপানের ক্ষেত্রে, এই সব দেশের ক্ষেত্রে, একমাত্র যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বাংলাদেশ বেশি রপ্তানি করে, আমদানি কম করে, এইরকম কিছু আছে। তো এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ভারত বাংলাদেশে রপ্তানি করে ভারতের একটা আয় হয়, এটা একটা ভারতের লাভ। বাংলাদেশ ভারত থেকে না আমদানি করে ওই সমস্ত জিনিস অন্য দেশ থেকে আমদানি করতে পারে, করলে বাংলাদেশের ব্যয় বেশি পড়বে, ফলে আনতে শুল্ক বেশি পড়বে। এটা আমাদের খেয়াল রাখা উচিত। এক, বাংলাদেশে ভারতের বহু লোক চাকরি বাকরি করতো। এই আসিফ নজরুল নামে এক ব্যক্তি মন্ত্রী হয়েছেন এই সরকারের উপদেষ্টা, তিনি খুব বাড়াবাড়ি করে বিপুল একটা অদ্ভুত সংখ্যা বলেছেন, অত না কিন্তু বেশ লোক করতেন, এবং কয়েক বিলিয়ন ডলার সম্ভবত এরা ভারতে পাঠাতো। এখন প্রায় সবাই চলে গেছে, খুব কমই আছে। তাই সেটা বাংলাদেশের দরকার মতো শ্রীলঙ্কা, সাউথ কোরিয়া, কিছু জাপান এবং ভারত থেকে লোক আসে দরকার মতো। বাংলাদেশ নিজের জনসংখ্যাতে এটা ডেভেলপ করে যদি নিজের প্রয়োজন মেটাতে না পারে, তো কোনো দেশ থেকে তাকে ইম্পোর্ট করতে হবে। বাংলাদেশের টাকাটা যাবে, কিন্তু ভারত না হয়তো আর দেশের সিটিজেনশিপ পায়, কিন্তু বাংলাদেশের তাদের সিটিজেনশিপ চলে যাওয়ার কারণে সেখান থেকে তাদের আয় কমছে। এই একটা, দুটো খাত উল্লেখ। তৃতীয় হচ্ছে বাংলাদেশ থেকে লোক ভারতে শপিং করতে যায়, ভারতে শপিং করতে না গিয়ে ব্যাংককে যেতে পারে, অন্যান্য জায়গায় যেতে পারে, তাদের খরচা বেশি পড়বে। এবং ভারত থেকে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস সিঙ্গাপুরে সম্ভবত মানে মালয়েশিয়াতে পাবে, কিন্তু দাম বেশি হবে। তো এইটা ভারতের ইনকামটা কমলো, কিন্তু বাংলাদেশে আর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে সম্ভবত লক্ষাধিক লোক ভারতে যায় চিকিৎসার জন্য। এখন বাংলাদেশের চীনের একটা প্রদেশে, একটা শহরে 4টা মানে হসপিটাল বাংলাদেশের জন্য দিয়েছে, যে এখানে তারা চিকিৎসা নিতে পারবে। সেখানে বাংলাদেশি এক ডাক্তার আছেন, ওখানকার চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করতে বলে কিছু লোক আহাম্মক আছে। এই প্রফেসর সাহেব, আপনিও শুনে রাখুন, বাংলাদেশি একজন ডাক্তার, উনি সম্ভবত মনোরোগ বিশেষজ্ঞ। উনি বলছেন চীনের তুলনায় বাংলাদেশ না, ভারত 100 বছর পিছিয়ে আছে, এরকম মানে প্রায় দুর্বৃত্তের মতো কথা। ভারতের চিকিৎসা ব্যবস্থা উন্নত, চীনের চেয়ে হয়তো পিছিয়ে আছে। তো এটা বেশি প্রশংসা করার জন্য, বাড়াবাড়ি করার জন্য ভারত 100 বছর পেছনে পড়ে আছে, এই ধরনের কথা বলা। তো এই ধরনের এই মানে একটা সরকার দেশের বিরুদ্ধে বা পক্ষে বলার সময় অতিরঞ্জিত করে বলার প্রবণতা থেকে সরে আসা। বাংলাদেশের রুগী না যাওয়ার কারণে, সপার না যাওয়ার কারণে ভারতের অর্থনীতির ক্ষতি হচ্ছে। বাংলাদেশ থেকে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার যেত শপিং করতে, এবং বিশেষ করে সবচেয়ে বেশি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। সেই টাকাটা এখন একটা ভালো সম্ভবত হতে পারে যে চীনে খুব একটা সুবিধা হবে না, যতই মানে দোভাষী রাখুক, অত বেশি লোক ওখানে যাবে না, ব্যাংককে যাওয়া শুরু করেছে। সেটা একটা দিক। ধনী ব্যক্তিরা সিঙ্গাপুরে যান, ওয়েস্টার্ন কান্ট্রিতে যান। কিন্তু আমার ধারণা বাংলাদেশে যদি এই একটা ধাক্কার কারণে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা আরেকটু উন্নত হয়, আমাদের ডাক্তাররা এবং হসপিটালগুলো যদি কসাইখানা না হয়, এই রোগী মারা যাওয়ার পরেও তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে তার ফ্যামিলির থেকে টাকা নেওয়ার জন্য অত্যন্ত অমানবিক সব কাণ্ড কারখানার বিপুল অভিযোগ আছে। এই সুযোগকে কেন্দ্র করে এই যে ভারতের উপরে বা অন্য দেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্য বাংলাদেশের অভ্যন্তরে চিকিৎসা ব্যবস্থা যদি একটা উন্নত হয়, আর সবচেয়ে ভালো হয় এই যে এখনকার সরকার আছেন, অনেক ভালো ভালো কথা তারা বলছেন, আগের সরকারের মন্দ কথা বলছেন, তারা যদি একটা কথা অ্যানাউন্স করে দেন, জাতি উপকৃত হবে। সেটা হচ্ছে এই সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো নেতা কেউ চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে না, এইটা যদি অ্যানাউন্স করে দেয়, তাহলে একটা শুরু হয়ে গেল। এখন আপনি দেখেন খালি যে আওয়ামী লীগ বা বিএনপি সরকার থাকতে তারা নিজেদের নেতা নেত্রীরা বিদেশে গেছেন তা না,
বিরোধী দলের নেতা নেত্রী। তাই আওয়ামী লীগের যে 15 বছরের শাসনামলে আমি একমাত্র একটা দলের কথা বললে ঠিক হবে না, বিএনপির নেতারা তো নেত্রীরা তো অনবরত বিদেশে চিকিৎসার জন্য গেছেনই, এমনকি রওশনের সাথে বারবার গেছেন, অন্যান্য দলের গেছেন। চিকিৎসার দরকার হলে এরা আবার ভারতে যান না, নেতা নেত্রী ওই লেভেলের লোক এত ছোটখাটো জায়গা না, তারা সিঙ্গাপুরে যান। এই জিনিসটা বন্ধ করা উচিত। এই ধাক্কার কারণে যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়, ডাক্তার আছেন, কিন্তু কথা হচ্ছে ওই অনিয়মগুলা, অন্যায়গুলা, অবিচারগুলা, এগুলা যদি বন্ধ হয় তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, হসপিটাল সিস্টেম, স্বাস্থ্য সেক্টর উন্নত হবে। তো আমি আশা করব বাংলাদেশ, ভারত আমাদের কি কি ক্ষতি করতে পারে, আমাদের তো তাদের ক্ষতির কথা, আমরা তাদের গলায় টিপে ধরবো, চিকেন নেক ধরবো, এগুলা কথা বলি। আমরা এগুলা উইথড্র করলে ভারতের অর্থনৈতিক ক্ষতি হবে, আমরা কিছু সাবোটাজ করতে পারি। ভারত কি কি করতে পারে আমাদের দেখা, আমরা কি জানি আসামের 1 কোটির বেশি লোককে ওরা ওদের সিটিজেন না বলে বাংলাদেশি বলে ডিক্লেয়ার করে রেখেছে। তাদের সমস্ত কাগজপত্র, সিটিজেনশিপের, জমির, ভূমির, বাড়ির মালিকানা, সমস্ত দলিল দস্তাবেজ সরকার রেখে দিয়েছে। এতগুলো লোককে জেলখানা রাখতে পারবে না বলে ছেড়ে দিয়েছে তাদেরকে। তাদের আর সরকারি চাকরি বাকরি দেয় না, খুব মানে খারাপ অবস্থায় আছে তারা, তাদেরকে পুশিং করতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য এলাকায় কয়েক কোটি ইলিগাল লোক আছে বলে মুসলমানদের ক্ষেত্রে, এগুলা পাকিস্তানের আর আফগানিস্তান হয়তো এই কয়েক হাজার, কয়েক লাখ, বলবে যে বাংলাদেশের এগুলা বলে তাড়ানো, এগুলো আমাদের পুশিং করে আমাদের গলায় চেপে ধরার চেষ্টা করতে পারে। আর খারাপ কি করতে পারে, অলরেডি তারা করেছে। আপার রিপারিয়ান কান্ট্রি, সমস্ত নদীর উৎস ওই নেপাল থেকে, হিমালয় থেকে ভারত হয়ে বাংলাদেশে নামে, ডজনে ডজনে নদীর উপরে ওরা বাঁধ দিয়ে ফেলেছে। তো মানে এখন সেখান থেকে বিশেষ করে ফারাক্কা সহ এবং আরেকটা তিস্তার পানি তো দিচ্ছেই না, ফারাক্কার পানি তারা মানে যা কমিট করে সেটা দিচ্ছে না। একবার একটা এগ্রিমেন্ট, এই চুক্তি একটা মেয়াদ শেষ হয়ে গেলে আরেকটা রিনিউ করতে তাড়াতাড়ি করে, এখন আবার রিনিউ করার টাইম আছে, এটা মানে ডেলি ডেলিং করছে তারা। বঙ্গবন্ধুর আমলে যে প্রথম সরকার হয়, সম্ভবত আমার যদি মানে মেমোরি লস না হয়ে থাকে, 42,000 অথবা 43,200 কিউসেক তারা দেওয়ার কথা ছিল, সেটা চুক্তি করেছে। কিন্তু তারা কখনো, কেবল আমরা এখন বিজেপি আমলের কথা বলছি, প্রথম আমল থেকে আমাদেরকে সেই পরিমাণ জল তারা দেয়নি। পরবর্তীতেও মানে এরশাদ আমলে যখন করেছে 33 বা 34,000 কিউসেক, সেটাও কখনো ঠিক মতো দেয়নি, ন্যায্য মতো। ফলে এই মানে জল বিভাগ এখন করতে পারে কি ভারত, মানে একেবারে আমাদের দেশে ডেলিভারেটলি ডিস্ট্রাকটিভ কিছু লোক না পাঠিয়েও আমাদের এই ধরনের গলা টিপে আমাদের আরো ক্ষতি করতে পারে। এই জন্য ভারতকে শুধু শুধু ইরেসপন্সিবল কথাবার্তা বলে, উস্কানিমূলক কথাবার্তা থেকে আমাদের বিরত থাকা উচিত, সংযত রেসপন্সিবল কথা উচিত। এবং আমি অলওয়েজ বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কানাডার দৃষ্টান্ত অনুযায়ী, এর চাইতে বড় একটা দেশ, তাকে কিভাবে এই লোক অপমান করেছে বারবার, তাদের প্রধানমন্ত্রীকে বলছে আমাদের গভর্নর, কি পরিমাণ অপমান করা হয়েছে। রিয়েলিটি আমাদেরকে জানতে হবে। এর মানে এই না যে আমরা নতজানু হব, আমরা আত্মসম্মান বজায় রেখে একটা সার্বভৌমত্বের মানে ডিসেন্সি এবং ডিগনিটি বজায় রেখে আমরা কথা বলবো, কিন্তু এট দি সেম টাইম উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো। আমরা মাইনাস প্লাস করা, এমনি মানবিক হওয়া ছাড়াও মাইনাস প্লাস আমাদের এই সমস্ত ইস্যুগুলা, আমাদের পার্বত্য চট্টগ্রামে একসময় এই লোকগুলা ভারতে উস্কানি ছিল, এবং এই আমল বিজেপি আমল না, সেটা উল্লেখ করি, কংগ্রেসি আমল ছিল, তাদেরকে স্থান দিয়েছে এবং তারা বাংলাদেশের ভূখণ্ডে শেখ হাসিনার প্রথম আমলে তাদের সাথে শান্তি চুক্তি হয়েছে। পুরোপুরি শান্তি চুক্তিটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি, আনফরচুনেট। যাই হোক, সেখানে আবার উস্কানি তৈরি করতে পারে। ফলে আমাদের যে এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা ভারতের জন্য অর্থনৈতিক ক্ষতি হতে পারে, কিছু কিছু মানে ছোটখাটো সমস্যা করতে পারি। তাদের যে বিদ্রোহগুলা ছিল, বিদ্রোহী ছিল, সেগুলা প্রায় তারা ঠিক মোটামুটি ম্যানেজ করে ফেলেছে। এখন দু একটা যে হয়েছে যেগুলা, সেগুলা আর বাংলাদেশে আসার পর তারা বন্ধ করে রেখেছে, এমন ভাবে করেছে, ওই চিকেন নেক যেগুলা বলা হয়, এমন অবস্থা করেছে বাংলাদেশে আর তারা আসতে পারবে না, ওইখানে গন্ডগোল করবে। ফলে দুই একটা পাহাড়ি পথে আসলো, আশ্রয় নিল, আগে যেরকম ট্রেনিং দেওয়া হতো, আশ্রয় দেওয়া হতো ওদের বিদ্রোহীদের, সেই সুযোগ নিয়ে ভারতকে ক্ষতি করার
আমাদের সুযোগ সম্ভাবনা এখন কমে, কিন্তু ভারত আমাদের ক্ষতি করার ওই সীমান্ত নিয়ে, আমাদের পার্বত্য এলাকা নিয়ে অনেক আছে। এই রিয়ালিটি গুলা যেন আমরা বুঝি। আমরা ভারতের সাথে নতজানু হবে না, বারবার বলছি, কিন্তু আমরা এট দি সেম টাইম রিয়ালিটি বুঝে রেসপন্সিবল কথাবার্তা বলবো, রেসপন্সিবল আচরণ করব। আমি আশা করব দুই সরকার প্রধানের ভিতরে যে কথাবার্তা হয়েছে তারা রেসপন্সিবলি কাজ করবেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শেখ হাসিনার ব্যাপারে তিনি বলেছেন প্রত্যর্পণের ব্যাপার আছে, বিশেষ করে উনি উল্লেখ করেছেন সেখানে থেকে বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে যেন উস্কানিমূলক কথাবার্তা থেকে তাকে বিরত রয়। সেটা তারা দুই সরকার রেসপন্সিবলি ম্যানেজ করবে, সেটা নিয়ে আমি কর্ম করব না, কিন্তু মানে আইনগত ব্যাপার যেটা সেটা তারা হ্যান্ডেল করবেন, কিন্তু রেসপন্সিবলি রিলেশনশিপটা মেনটেন করবেন এই মিটিং এর ফলে। সেটা অন্তত একটা ভালো রেজাল্ট হবে বলে আমি আশা করব। সেটি প্রত্যাশা সবার। যৌক্তিক